আচ্ছা, আমাদের আজকে টপিক হচ্ছে কি ব্যাংকিং টার্মিনোলজি। তো আমরা অলরেডি অনেকগুলো ক্লাস করে ফেলছি, আপনারা দেখি যে প্রায় প্রায় ভুলে যান। তো এই কারণে আমরা ব্যাংকিং টার্মিনোলজি আজকে একটু ডিসকাস করি। প্রথমে হচ্ছে কি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে কি আপনারা বুঝেন? বোঝার কথা, তাই না? অ্যাকাউন্ট কয় রকম হয় বলতে পারবেন? অ্যাকাউন্ট কি কয় রকম হয়? সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, মানে এগুলো। আচ্ছা, এখানে কি লেখা আছে? ব্যাংক অ্যাকাউন্ট হলো এমন একটি হিসাব যেখানে আপনার আর ব্যাংকের মধ্যে কোনো টাকা জমা হলো আর টাকা তুলে নেওয়া, দুটো কাজই রেকর্ড থাকে, তাই না? অ্যাকাউন্টে আপনাদের ডেবিট ক্রেডিট থাকে না, অ্যাকাউন্টে দেখেন না, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে মেসেজ আসে না যে ডেবিটের এত টাকা, ক্রেডিটের এত টাকা। তো এটাকে বলা হয় হচ্ছে একটা ডিজিটাল বুক, এবং যেখানে কি থাকে এদের হিসাবটা থাকে যে আপনার কত টাকা ডেবিট হলো, কত টাকা ক্রেডিট হলো, ব্যাংক স্টেটমেন্ট নেওয়া যায়। ঠিক আছে? তো এটা কিসের এগেইনস্ট? আপনার অ্যাকাউন্টের এগেইনস্ট। ঠিক আছে? এরপরে কি অ্যানুইটি। অ্যানুইটি কি বলেন তো? অ্যানুইটি আপনারা ফাইন্যান্সে ম্যাপ করেন নাই? অ্যানুইটি কি 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 বুঝছেন বলেন তো? হোক আপনারা কি বলেন, কি বুঝছেন? অ্যানুইটি হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা প্রতি বছর নির্দিষ্ট সময়, এখানে অ্যামাউন্ট এবং টাইম ফিক্স থাকবে। বুঝতে পারছেন? সেটা কি হবে? জমা দেওয়া হবে। যেমন কি জিপিএফ, পেনশন। দেখেন কি দেওয়া, অ্যানুইটি হলো এমন একটা ব্যবস্থা যেখানে কাউকে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। এটা একটা উদাহরণ দেয়া আর কি। যেমন পেনশনের টাকাটা কি নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দেওয়া হয়, বা আপনারা যখন ডিপিএস খুলবেন, ঠিক আছে, ডিপিএস কি করে একটা নির্দিষ্ট টাকা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা নির্দিষ্ট সময় মধ্যে জমা দিতে হয় না? তো এটা হচ্ছে একটা কাইন্ড অফ অ্যানুইটি। এরপর হচ্ছে এটিএম, অটোমেটেড টেলার মেশিন। এটিএম মেশিন যেখানে আপনারা দেখছেন না, প্রত্যেকটা ব্যাংকের জন্য কিন্তু এটিএম মেশিন থাকে, এটিএম বুথ থাকে। তো এটিএম মেশিনটা কি একটা মেশিন যেখানে আপনার ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা তুলতে হয় না, এমনিতেই মেশিনের মাধ্যমে তুলতে পারেন, এবং আগে দিয়ে টাকা তুলতে পারেন, ব্যালেন্স দেখা যায়, টাকা জমাও দেওয়া যায়। তো এটাই এখানে হচ্ছে মেইনলি এটা হচ্ছে অটোমেটেড। কেন? কোনো মানুষের হেল্প লাগে? নিজে নিজে করতে পারে, এই জন্য এটাকে বলা হয় অটোমেটেড টেলার মেশিন। আচ্ছা, এরপর হচ্ছে কি টপিক বেইল আউট। বেইল আউট মানে কি বলেন তো? বেইল আউট মানে হচ্ছে কোনো কোম্পানি বা ব্যাংক যখন মানে আর্থিক বিপদে পড়ে, ডুবে যাওয়ার অবস্থায় চলে আসে, তখন তাকে বাঁচানোর জন্য বাইরে থেকে টাকা দিয়ে সাহায্য করাকে বেইল আউট বলে। বুঝলেন নাই? এই যে ব্যাংকগুলোর যে কয়েকটা ব্যাংক যখন উইক অবস্থায় চলে গেছিল, প্রথমে কি মার্জার করছে? ব্যাংক মার্জার প্রথমে তো ব্যাংক মার্জার করে নাই, প্রথমে কি করছিল? ইংরেজ সরকারের আমলে যে গভর্নর ছিলেন উনি কি করলো? প্রথমে কিছু টাকা ছাপাইছে, ছাপায়াও সাপোর্ট দেওয়ার ট্রাই করছে, বাট তারপরও সলিউশন আসছে নাই। তারপরে গিয়ে ব্যাংক মার্জার করছে, এসেই তো প্রথমে ব্যাংক মার্জার করে না। তো ওই যে ক্রান্তিকালীন সময় টাকা দিয়ে সাহায্য করা, এটাকে বলা হয় বেইল আউট। এটাকে ধরা যায় হচ্ছে কি ডুবন্ত মানুষকে টেনে তোলার মতো। হ্যাঁ, পুরো অর্থনীতি যাতে বড় ক্ষতিতে না যায় সেই জন্য একটা ইনিশিয়েটিভ হচ্ছে কি বেইল আউট। এরপর তো ব্যালেন্স। ব্যালেন্স মানে বুঝতে পারছেন, অ্যাকাউন্টে যেটা শো করে। ব্যালেন্স কিভাবে কাউন্ট করে? ডেবিট ক্রেডিট, বুঝেন নাই? টাকা যদি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে কি মেসেজ আসে? ক্রেডিটেড না ডেবিটেড বলেন? টাকা যদি আপনার অ্যাকাউন্টে, আপনি হচ্ছে কাস্টমার, আপনার অ্যাকাউন্টে যদি টাকা প্রবেশ করে ডেবিট আসে এক্স্যাক্টলি, আর যদি টাকা মানে কোথাও চলে যায় ডেবিট আসে। তো ওই যে দুটোর ডিফারেন্স হচ্ছে ক্রেডিট আর ডেবিটের ডিফারেন্স হচ্ছে কি ব্যালেন্স। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আপনার অ্যাকাউন্ট থেকে করছেন, তাই না? কি করছেন বলেন তো? কি থাকে সেখানে? লেনদেনের বিবরণী কি থাকে? আর কি থাকে? লেনদেনের বিবরণী কি থাকে? আপনার অ্যাসেট থাকে, অ্যাসেট, লায়াবিলিটি, ওভার সিকিউরিটি, এটা সম্পর্কে আমরা কোনটা কত অ্যামাউন্টে আছে এটা কোথায় জানতে পারি? ব্যালেন্স শিটে, তাই না? তো ব্যালেন্স শিট হচ্ছে একটা এমন একটা আর্থিক বিবরণী যেটা একটা নির্দিষ্ট দিনে কোনো প্রতিষ্ঠানের মানে কতটুকু সম্পদ, কতটুকু দায় বা কতটুকু মালিকানা আছে একটা নির্দিষ্ট টাইমে, পয়েন্ট অফ টাইমে শো করে। এরপর হচ্ছে কি ব্যাংক অ্যাসুরেন্স। এখন ব্যাংক অ্যাসুরেন্স মানে কি? ব্যাংক প্লাস ইন্স্যুরেন্স। যখন ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স একটা নির্দিষ্ট শাখার মধ্যে চলে আসে এটাকে বলা হচ্ছে ব্যাংক অ্যাসুরেন্স। মানে বুঝতে পারছেন? ইন্স্যুরেন্স কোম্পানি আলাদা না? ইন্স্যুরেন্স কোম্পানি তো আলাদা। এখন হচ্ছে ধরেন ইন্স্যুরেন্সের যে প্রোডাক্ট, যে স্কিম বা যাই হোক ওদের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো যখন ব্যাংকিং চ্যানেলে সেল করা হয় সেটা হচ্ছে ব্যাংক অ্যাসুরেন্স। এখন নর্মাল ইন্স্যুরেন্সে কি হয়? মানুষজনের ট্রাস্ট কম থাকে, বুঝছেন? কিন্তু ধরেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যদি কি বলবো, সেই ব্যাংকে যদি দেখেন যে আপনি ইন্স্যুরেন্স খুলতে পারবেন, তখন আপনার ট্রাস্ট চলে আসবে।
এখানে ব্যাংকের লাভ কি বলেন? ব্যাংক এখানে একটা কমিশন নেয়, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ব্যাংক একটা কমিশন নেয়। এখানে ব্যাংকের লাভ হচ্ছে কমিশন নিয়ে। ইন্স্যুরেন্সের লাভ কি? ইন্স্যুরেন্স কোম্পানি ওদের হচ্ছে গ্রাহক পাইলো, বুঝছেন? ওদের নিজস্ব ট্রাস্ট বিল্ড আপ করে নতুন কাস্টমার আনতে হবে। এরকম আগে থেকে ব্যাংকের কাস্টমার আছে যাদের প্রয়োজন, তারা ইন্স্যুরেন্স রেখে মানে ইন্স্যুরেন্স মানে তো এটা ইন্স্যুরেন্সের লাভ। আর যারা গ্রাহক তাদের কি লাভ হলো? তারা ইন্স্যুরেন্সের মধ্যে মানে ইন্স্যুরেন্সের ট্রাস্ট করতে পারতেছে এবং একই মানে একই অফিসে গিয়ে একই চ্যানেলের মাধ্যমে ব্যাংক সেবা এবং বীমা সেবা একসাথে পাচ্ছে। বুঝতে পারছেন? তো ব্যাংক ইন্স্যুরেন্স হচ্ছে তিনজনেরই বেনিফিটেড একটা জায়গা। তো দেখেন কি বলা, ব্যাংক ইন্স্যুরেন্স হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে ব্যাংক তার শাখার মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স বিক্রি করে দেয়। তো ব্যাংক এখানে বীমা কোম্পানির এজেন্টের মতো কাজ করে এবং এই সেবার জন্য ব্যাংক কি করে একটা কমিশন অথবা ফি নেয়। ফলে গ্রাহক যারা মানে আমাদের কাস্টমার যারা তারা একই জায়গাতে ব্যাংকিং ও বীমা দুইটা সেবাই পায়। আচ্ছা, এরপর টপিক হচ্ছে ব্যাংক। এখন ব্যাংক কি এত কোর্স করতেছেন, ব্যাংক কি এটা যদি জিজ্ঞেস করি না বলতে পারবেন? বলেন তো একজন ব্যাংক কি না দেখে বলুন। ব্যাংক হচ্ছে একটা ব্রিজ বা মিডিয়াম, ডেপোজিটর আর কি লেন্ডার। ডেপোজিটর আর ক্রেডিটর এই দুজনের মধ্যে ব্রিজ হিসেবে থাকে, তাই না? এক পক্ষ জমা রাখে, এক পক্ষ হ্যাঁ, তো এক পক্ষ টাকা জমা রাখে আরেক পক্ষ ঋণ নেয়। তো এই দুজনের মাঝখানে ব্যাংক দুই পাশ থেকে কি করে কমিশন, একটা কমিশন ধরে সরি এক পাশে ইন্টারেস্ট দেয়, এক পাশ থেকে ইন্টারেস্ট নেয়। এই দেয়া নেওয়ার মধ্যে সে কি করে প্রফিট রেখে করে যে মাঝখানে যে প্রফিটটা ওটা কি ব্যাংকের প্রফিট এটি। তো দেখেন ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যেটা মানুষের কাছ থেকে টাকা জমা নেয়, যাদের দরকার তাদের ঋণ দেয় এবং আরো সেবা দেয়। যেমন এলসি দেয় তারপরে আর কি দেয় যে ব্যাংকে লকারে সোনা বা মূল্যবান অ্যাসেট রেখে আসে না, তো আরো বিভিন্ন সেবা দেয়। কিন্তু আমরা মোরাললেস এই ডিপোজিট আর ক্রেডিট এই টপিকটাই বেশি মানে বলব। এরপর কি ব্যাংক ক্রেডিট। ক্রেডিট মানে কি? এমনিতে ক্রেডিট মানে কি? ধার দেয়া। যখন আপনার মোবাইলে টাকা আসে কিন্তু আপনি ব্যাংকিং হিসেবে ব্যাংক বলে যে ক্রেডিট, তাই না? ব্যাংকিং যে টাকা আপনাকে দিয়ে দিচ্ছে না, সেই জন্য আমরা নরমালি ক্রেডিট মানে কি বুঝি? ক্রেডিট মানে চলে যাওয়া, তাই না? আপনার প্রশ্ন আসলো না যে আপনার মোবাইলে টাকা আসছে, মেসেজ আসছে ক্রেডিট, এই ক্রেডিটটা আপনার পার্সপেক্টিভে ব্যাংকের পার্সপেক্টিভ, ব্যাংকের টাকা চলে যাচ্ছে ব্যাংকের থেকে, সেজন্য ব্যাংক বলে ক্রেডিট। কথা বুঝতে পারছেন এখন? আপনার তো ক্রেডিট হয়নি, আপনার টাকা ইন হয়েছে, প্রবেশ হয়েছে, তাই না? আপনার দিক থেকে হচ্ছে কি ডেবিট, কিন্তু ব্যাংকে হয়েছে কি ক্রেডিট। তো ব্যাংক হচ্ছে নিজের পরিচয়টা বলে আপনার মেসেজ দিয়ে নিজের অবস্থানটা বলে যে আমি ক্রেডিট করে দিচ্ছি, আমার ক্রেডিট হয়ে গেল। কথা বুঝছেন? তো এটা দেখেন ব্যাংক ক্রেডিট মানে ব্যাংক বিভিন্ন উপায়ে গ্রাহককে টাকা ধার দেওয়া, যেমন ঋণ দেওয়া বা বিল ভাঙিয়ে আবার টাকা দেওয়া। মোট কথা ব্যাংক যে টাকা গ্রাহককে ধার হিসেবে দেয় এটা আলাদা বিষয়, বাট আমি আপনাদের মেসেজের কথা যেটা বলছিলাম। কিন্তু ক্রেডিট মানে কি? ধার দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে কি ব্যাংক ডিপোজিট। এটা ব্যাংক ক্রেডিটের ঠিক উল্টো। মানুষ আমরা যখন নিজের টাকা চাই ব্যাংকে জমা দিয়ে আসি কি করি? এফডিআর করি বা ডিপোজিট করি, সরি ডিপিএস করি, এফডিআর করি বা ডিপিএস করি, এটি হলে ব্যাংক ডিপোজিট। ঠিক আছে? তো এটা ব্যাংক ক্রেডিটের ঠিক উল্টো। মানুষ নিজের জমানো টাকা ব্যাংকে রাখে, কখনো নিরাপত্তার জন্য, কখনো সুদ পাওয়ার জন্য। কোন অ্যাকাউন্টে আমরা কি পাই বলেন তো নিরাপত্তার জন্য? কোন অ্যাকাউন্ট? সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে নিরাপত্তার জন্য, ওখানে কিন্তু খুব বেশি অ্যামাউন্টে কোনো সুদ দেওয়া হয় না। যেটা দেওয়া হয় আলটিমেটলি দেখবেন যে আপনার যে বছরে একটা চার্জ কাটে ওটা কাছাকাছি, বুঝছেন? আপনি ব্যাংকে ধরেন 1 লাখ টাকা রাখছেন, আপনার বছরের ভিতরে চার্জ কাটবে, হ্যাঁ বাৎসরিক চার্জ কত ধরেন 300 টাকা কাটছে। তো ওই 1 লাখ টাকার জন্য 300 বা 350 টাকাই পাবেন। তো যেটা সেভিংস অ্যাকাউন্টে যেটা দেয় ওটা কিন্তু সুদ পাওয়ার জন্য রাখে না, ওটা জাস্ট সেফটির জন্য রাখে। আর সুদ পাওয়ার জন্য কোন অ্যাকাউন্ট? এফডিআর। লং টার্মে রাখা যেটা সেটাতে কি পায়? সুদ পাওয়া যায়, এটা হচ্ছে কি এফডিআর। এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, বুঝছেন? ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, ব্যাংকের ফর্ম নিয়ে দিতে পারবেন, অ্যাকাউন্ট খোলার সময় দিতে পারবেন। বাট ওই যেটা বললাম আর কি, টাকা পড়ে থাকলে আপনার লস হবে। কথা বুঝছেন না? মানে মনে করেন আমার 1 লাখ টাকা কোনো ব্যাংকে আছে, ওরা বছর শেষে ধরেন 400 টাকা কাটবে। ওই 1 লাখ টাকা রাখার জন্য আমাদের ধরেন বছর শেষে ওরা 450 টাকা দিচ্ছে ইন্টারেস্ট। এরকম মানে খুব বেশি লাভও নেই এবং লস নেই, যাই হোক। এরপর হচ্ছে ব্যাংক রেট। আমরা এটা অনেকবার পড়ছি ক্লাসে। ব্যাংক রেট কত পার্সেন্ট বলেন দেখো? বলেন বের করে বলেন। হ্যাঁ 7% না, মোহাম্মদ বলেন না, দেখা বলেন। না থাকলে আগের পড়া বের করেন, নাহলে নেট থেকে দেখে বলেন।
ব্যাংকার হলো সেই সুদের হার যে হারে কেন্দ্রীয় ব্যাংক সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা ধার দেয়। এটা কেন্দ্রীয় ব্যাংকের অর্থনীতি নিয়ন্ত্রণের একটি, বুঝতে পারছেন? বাংলাদেশ ব্যাংক যখন টাকা ধার দেয়, অন্যান্য কমার্শিয়াল ব্যাংকে ধার দেয়, সেটা হচ্ছে ব্যাংক রেট। এরপর ব্যাংক নোট। ব্যাংক নোট কোনটা? নোট দুই রকম, একটা কি ব্যাংক নোট, একটা কি নোট? যেখানে কি বলেন, একটা কি থাকে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, একটা গভর্নরের স্বাক্ষর থাকে। যেটা ব্যাংক নোট, ওখানে কি থাকে? গভর্নরের স্বাক্ষর থাকে। যেরকম কয়টা পরে একটা বলে যান, 7টা। ব্যাংক নোট হলো এমন একটা কাগজের নোট যেখানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা গভর্নরের সাইন থাকে। এটাই সহজ কথায় আমরা। আচ্ছা, আর ব্যাংক্রাপসি। ব্যাংক্রাপসি মানে কি? ব্যাংক্রাপসি মানে দেউলিয়াত্ব। প্রশ্ন তো এটা ওয়ার্ড কি? দেউলিয়া হয়ে যায়, তখন সেটাকে আমরা হচ্ছে ব্যাংক। এবং এই টার্মটা অন্য ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ হয় ব্যাংকার, মানে অন্য কোনো প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যায়, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেগুলোর ক্ষেত্রে ব্যাংকার শব্দটা ইউজ করা হয়। আচ্ছা, ব্যাংক্রাপসি মানে ওয়ার্ডটার মধ্যে ব্যাংক্রাপসি মানে হচ্ছে ব্যাংকের সাথে রিলেটেড টার্ম, যেটা কিছু না, এটা সব জায়গায় ইউজ হয়। যে কোনো বিজনেসে যখন হচ্ছে কি ঢুকতে বসে, সেটাকে বলে ব্যাংক্রাপসি। তো ব্যাংক্রাপসি হচ্ছে একটা আইনি প্রক্রিয়া যেটার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ঋণ পরিশোধ করতে একদম অক্ষম হয়ে যায় এবং আইনের আশ্রয় নিতে প্রয়োজন হয়। এবং এটার পরে কি হয়? কি ক্রাইসিস হয়? এনপিএল ক্রাইসিস। এটা কি ব্যাংকিং না? এনপিএল কি আমি মুদির দোকানের ব্যাংক্রাপসি বলবেন বা অন্য বিজনেস ব্যাংক্রাপসি বা এনপিএল বলবেন? এনপিএল শুধু স্পেসিফিক্যালি ব্যাংকের জন্য বলে। এরপর হচ্ছে কি বেস রেট। এটা নতুন জানেন। বেস রেটটা হলো সুদের সেই নিম্ন হার যার নিচে ব্যাংক সাধারণত কাউকে ঋণ দেয় না। বুঝতে পারছেন? মনে করেন বাংলাদেশ ব্যাংক একটা রেট দিয়ে দেয়, ধরেন 10% সাপোজ, হ্যাঁ, তার মানে হচ্ছে 10% এর নিচে অন্য কোনো ব্যাংক ঋণ দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংক কোনো ফিক্স করে দেয় না। ওই জন্য বলুন না যে সেভিংস অ্যাকাউন্টের রেট কত, এটা স্পেসিফিক্যালি বলা যায় না। কেন বলা যায় না? বিজনেস, তাই না? ব্যাংক একটা ব্যারিয়ার দিয়ে দেয় যে মনে করেন 10 থেকে 12%-এর মধ্যে আপনি যেটা ঠিক করেন। এখন কোনো ব্যাংক 10% চুজ করবে, কোনো ব্যাংক 10.5% চুজ করবে, কোনো ব্যাংক 11% চুজ করবে। এটা তাদের নিজেদের বিজনেসের উপর ডিপেন্ড করে, কিন্তু একটা তো ব্যারিয়ার থাকে। তো বেস রেট হচ্ছে নিম্ন, সবার নিচে যে রেট আর কি, যার নিচে একটা ব্যাংক ঋণ দিতে পারে না। তো ঋণের সুদ এই বেস রেটের চেয়ে বেশি হয়, অবশ্যই বেশি হয়, তাই না? কারণ ব্যাংকের বিজনেস না, আপনাকে বলে দিচ্ছে যে আপনি কোনো জিনিসের দাম 1 টাকা কম রাখতে পারবেন না, আপনি ওই দামে রাখবেন, অবশ্যই আপনাকে কোনো বেশি রাখবেন। এটাই বলছে যে ঋণের সুদ এই বেস রেটের চেয়ে বেশি হয়, আর সঞ্চয়ের সুদ সাধারণত এর নিচে থাকে। সঞ্চয় মানে হচ্ছে ডিপোজিট। আচ্ছা, এবার ব্যাসেল 3 আমরা তো প্রায়ই অনেক বুঝ যখন পড়ি, এনপিএল এ বলছি, বিভিন্ন ইস্যুতে আমরা কি ব্যাসেল 3 কথা বলি না? ব্যাসেল কি? ব্যাসেলের ফুল ফর্মটা কি দেখেন তো, দেখে বলেন, মনে আছে? খাতায় লিখবেন। ব্যাসেল 3 বা ফর্মটা কি? Basel Committee on Banking Supervision. বলেন, সার্চ করেন। হ্যাঁ, বুঝলে কি বললেন? আচ্ছা, ব্যাসেল 3 কোনো ফুল ফর্ম নাই, এটা হচ্ছে ওদের যে যারা আছে এটা কন্ট্রোল করে, ওটাই হচ্ছে কি ব্যাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন, বুঝছেন? আচ্ছা দেখো, সো এটা কি একটা আন্তর্জাতিক
নিয়ম কাঠামো, ওরা হচ্ছে নিয়ম, যেমন কি আমাদের সেন্ট্রাল ব্যাংক, সরি কমার্শিয়াল ব্যাংকের নিয়ম বানায় কে? সেন্ট্রাল ব্যাংক না? তো সব সেন্ট্রাল ব্যাংক আবার যে রুলসটা ফলো করে, যেই সংস্থা এটা কন্ট্রোল করে, নিয়ম কাঠামো বানায়, তো ওই নিয়ম কাঠামোগুলোকে বলা হচ্ছে ব্যাসেল। ব্যাসেল 3 হলো একটি আন্তর্জাতিক নিয়ম কাঠামো যেটা ব্যাংকগুলোকে আরো শক্তিশালী নিরাপদ করার জন্য তৈরি। এর মূল লক্ষ্য কি? যেমন বলছিলাম না, তিনটা মূল লক্ষ্য ছিল কি কি? ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, দেখেন ব্যাংকের হাতে যথেষ্ট মূলধন নিশ্চিত করা, এবং কি রিস্ক মিটিগেশন, মানে হচ্ছে কি ঝুঁকিগুলো ভালোমতো সামলানো, যাতে কোনো সংকটে হঠাৎ করে পড়ে না যায়, পড়ে গেলে সেখান থেকে সার্ভাইভ করতে পারে, বুঝছেন? এরপর কি বেসিস পয়েন্ট, আমরা এটাকে কি করছিলাম? বেস রেট ছিলাম না? বেস রেট কি ছিল? যে রেটের নিচে বিল দেওয়া যাবে না। আর বেসিস পয়েন্ট একটু পরে নিয়ে যান, বলেন তো। সুদের যে পার্থক্য, ইন্টারেস্ট রেটের যে পার্থক্য হয়, ওটাকে যখন আমরা একটা মানে বেসিস পয়েন্ট হিসাব করি, ওইটাই হচ্ছে বেসিস পয়েন্ট হিসাবটা কিরকম? 100 ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন? 0.01। সো 1 বেসিস পয়েন্ট সমান কত? 0.01%। এটা হচ্ছে একটা এমসিকিউ আসতে পারে। এরপরে কি বিল অফ এক্সচেঞ্জ? বিল অফ এক্সচেঞ্জ মানে কি? বিনিময় বিল। কি কি হয়? এটা একটা মেইনলি একটা লিখিত দলিল, যেখানে একজন আরেকজনকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে টাকা দেওয়া শর্তহীন নির্দেশ থাকে। এটা পড়ছেন না আপনি? ইন্টারে পড়েন নাই? বিল অফ এক্সচেঞ্জ এটা কি সিকিউর? বিল অফ এক্সচেঞ্জ কি সিকিউর? আপনি যদি একটা কাগজে, সাদা কাগজে লিখে দেন যে এরকম ভাবে লিখিত দলিল যে এই টাইমে আপনাকে এই টাকাটা ফেরত দিন, জাস্ট এটা, মানে এটা সিকিউর না। কথা বুঝছেন? সিকিউর না মানে কি? কোনো মাঝখানে সাক্ষী নেই বা ধরেন কোনো ব্যাংক কোনো চ্যানেল নেই, ব্যাংকিং চ্যানেল নেই। এরপর হচ্ছে কি বাউন্সিং অফ চেক, চেক বাউন্স হয় কি কি কারণে হয় বলেন তো? অ্যাকাউন্টে টাকা না থাকা, আর কি আমাদের রিজন আছে? অ্যাকাউন্টে টাকা না থাকা, তারপরে ডেট হচ্ছে কি 6 মাসে এক্সিট করে যাওয়া, বা যে ডেট এখন আসেই নেই সেই ডেট লেখা, তো এরকম কিছু ইস্যু থাকলে কি হয়? চেক বাউন্স হয়। মানে কি আপনি টাকা তুলতে পারবেন না, সেটাকে বলে চেক বাউন্স। বা হচ্ছে সাইন না ম্যাচ করা, এরকম কিছু রিজনে যখন টাকা তুলতে পারবেন না, ওটাকে চেক বাউন্স বলে। অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকলে চেক দিয়ে টাকা তোলা যায় না, তখন ব্যাংক চেকটা ফিরিয়ে দেয়। মেইনলি এটাকে চেক বাউন্স বলে। ব্যাংক সাধারণত ফান্ড অপর্যাপ্ত এমন কারণ লিখে চেকটা ফেরত পাবে। এখানে একটা দেখাচ্ছে, বাট আরো রিজন আছে। এরপর কি ব্রিজ লোন, ম্যাচ করে না, মোটামুটি একটা মানে কি বলবো, মোটামুটি একটা চেক তো করতেই হবে। এবং যখন টাকা দেয় তার আগে একটা সাইন যখন শো করবে, একটা ব্যাংকার আপনি গেলেই হাতে টাকাই দেয়, টাইম। তো ওনারা পোর্টালে কি কাজ করে? পোর্টালে একটা সাইন ম্যাচ করে দেয়, বুঝছেন? এই আর কি। আর চেকের তো ব্যাপার আছে, কোন চেক, ক্রস চেক, যেটা চেক অনেক রকম আছে না? অর্ডার চেক, ভুলে গেছেন? পড়েন আসলে ক্রস চেক যেটা সিকিউর চেক, সেটা কি? সেটার একরকম ট্রিটমেন্ট। একটা অর্ডার চেকের ট্রিটমেন্ট একরকম, একটা আছে না মানে আপনি সাইন করে দিলে আপনি আবার টাকা দিতে পারবেন, তাই না? আর একটা আছে আপনার নিজে দেখলো। প্রত্যেকটা চেকের কি ডিফারেন্স আছে, আমার সাথে দেখবো সমস্যা। আচ্ছা, এরপর কি ব্রিজ লোন, তো যেটা বলছিলাম সাইন কি করে, চেক করে। যেমন আমার প্রতিটা ব্যাংক, এক একটা ব্যাংকের সাইন এক এক রকম হয়ে গেছে, বুঝছেন? কোনো ব্যাংকের সাইন সুবিধা লিখে, কোনো ব্যাংকের সাইন সুবিধা লিখে, বুঝছেন? সো একটা ব্যাংকটা লিখে নিয়ে গেছি সুবিধা, যে বুঝতে তুমি বলতেছে যে আপনি কি সুবিধা অ্যাড্রেসে ম্যাম, ওরা বলতেছে ম্যাচ তো করতেছে না। আমি বলছি ম্যাচ না করার কারণ আর কি হবে, তুমি কতগুলো সাইন করছি, পরে কি হচ্ছে নষ্ট, আবার নষ্ট না পরে যেহেতু আমি যেহেতু সুবিধাই ছিলাম, তো আরেকটা মানে আরো জায়গা, অন্য জায়গায় আরো 4-5টা 7টা সাইন করেছে, বুঝলে? 7টা সাইন করে পরে সেই সাইনটা ম্যাচ করে দিচ্ছে যে আসল সাইনের মতো, বুঝতে পারছেন? তো এখন যদি আমার জায়গায় আমি যখন সাইন করে দিচ্ছি, আমার বাবা চেকটা নিয়ে গেছে, বাবা মানে বাবার খুবই পছন্দ ছিল আমার আরেকটা সাইন করা, তখন ওই চেকটা অনার হতো না, নষ্ট হতো না, অনার হতো না, পরে আমাকে আবার নিয়ে আবার চেক আর কি, চেক সাইন ম্যাচ করেই দেয়। আচ্ছা, এখন হচ্ছে কি ব্রিজ লোন। ব্রিজ লোন কোনটা? যেটা হচ্ছে অল্প সময়ের জন্য নেয় এবং পরে আবার ফেরত দেওয়া হবে। ব্রিজ লোন হচ্ছে খুব অল্প সময়ের জন্য নেওয়া ঋণ, যেটা সাময়িক টাকার টানাটানি মেটাতে নেওয়া হয়। একটা আছে না যে
ধরেন আপনাদের এখানে কেউ একটা বিজনেস করতেছে, আপনি একটা প্রোডাক্ট এখান থেকে কিনে ফেললেন, আপনার ডেলিভারি চার্জ লাগলো, তো আপনার তখন ইমার্জেন্সি টাকা লাগবে, ফেরত টাকা ধার দিয়ে কিনলেন, পরে দিন এসে ফেরত টাকা দিয়ে দিলেন, এটা কি আপনার কোনো কি বলবো রেস্কিউ ইস্যু? এটা আপনার শর্ট টার্ম গেইনের জন্য আপনি কিনছেন। তো যদি কোনো রেস্কিউ ইস্যু হয়, ওখানের কাছে ভাগ ভাগ বলে দিচ্ছিল, বুঝছেন? নাম থেকে বোঝা যায় যে এটা সেতুর মতো বড় টাকা হাতে আসা পর্যন্ত মাছের সময়টুকু পার করে দেওয়া গেছে একদম। এরপর হচ্ছে কি কলমানি বা কলমানি রেট, এটা কত দেখেন, এটা বলেন কলমানি রেট কত? যে পেজে দেখছিলেন ব্যাংকের ওই পেজে দেখেন কলমানি রেট কত, আমরা রেটে দেখেন। আচ্ছা রাখেন, কলমানি হচ্ছে কি অল্প সময়ের জন্য কম সুদে দেওয়া ঋণ, যেটা খুব তাড়াতাড়ি দেওয়া, যেমন হচ্ছে কি আজকে ওভারনাইট করছিলাম না আমরা, ওভারনাইট যে ঋণগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে কি খুব স্বল্প মেয়াদি টাকা ধার দেওয়া হয়, যাকে বলা হয় কল মানে ইনস্ট্যান্ট কল করার সাথে সাথেই এটা একটা ধার নেওয়া হয়। এরপর ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এটা আমি কয়েকবার বলছি, ক্লাসও বলছি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কার, তো এটা কি বলা হয় দেখেন, আমাদের নিচে দেওয়া আছে কি কারের সূত্রটা কি, উপরে টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল, আপনার টায়ার 1 বা টায়ার 2 বুঝতে হবে না, আপনারা জাস্ট মাথায় রাখুন উপরে ক্যাপিটাল আর নিচে কি রিস্ক ওয়েটেড অ্যাসেট, মানে যে অ্যাসেটগুলো রিস্কি ইনটু 100%, ঠিক আছে? তো কার হলো বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হলো ব্যাংকের নিজস্ব মূলধন তার ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত, মানে খারাপ সময় লোকসান হলে ব্যাংকের হাতে যেটা সামলানোর জন্য যথেষ্ট টাকা আছে কিনা। আমাদের এখানে আমি উদাহরণ দিয়েছিলাম না যে ইউনিভার্সিটিতে আসলে আপনারা করেন কি এক্সট্রা কিছু টাকা নিয়ে আসেন, এবং ধরেন কক্সবাজারে গেলে কিছু টাকা নিয়ে যান, দুটোর অ্যামাউন্ট সেম না, আপনার রিস্ক মানে অবশ্যই ইউনিভার্সিটি মানে আপনি যে সিটিতে থাকেন সেই সিটিতে রিস্কটা কম, তারপর সিটি চেঞ্জ করে আরেকটা সিটিতে যাবেন রিস্কটা বেশি, আপনার ক্যাপিটালটা বেশি হোল্ড করতে হবে। তো এটাই বলছে যে প্রত্যেকটা ব্যাংকের জন্য রিস্কের এগেইনস্টে কত ক্যাপিটাল সে হোল্ড করতেছে, এটা হচ্ছে তার কি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এরপর কি ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে এমন একটা সম্পদ যেখানে ব্যবসা প্রতিদিনের কেনা বেচার জন্য নয় বরং দীর্ঘদিনের জন্য রাখা হয়, যেমন কি বিল্ডিং, কিছু কিছু অ্যাসেট আমরা প্রতিদিন ইউজ করি না, ওয়ার্কিং, ওটাকে কি ক্যাপিটাল বলে, ওয়ার্কিং ক্যাপিটাল, কথা বুঝছেন? যে ক্যাপিটাল হচ্ছে আমাদের ডেইলি বিজনেসের জন্য প্রয়োজন, সেই ক্যাপিটালকে বলা হয় হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, আর যেটা হচ্ছে কি আমাদের লং টার্মের জন্য সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট। আচ্ছা এবার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা বুঝবেন আপনারা, সমস্যা নেই। এরপরে ক্যাশ কাউ, ক্যাশ কাউটা কি দেখেন তো একটু পড়েন তো। ক্যাশ কাউ মানে কি, কিন্তু ক্যাশ কাউ মানে হচ্ছে যে যে জিনিস আপনার বিজনেসটাকে কি বলবো সাস্টেনেবল রাখার জন্য ইম্পর্টেন্ট, বাট এটা সে খুব গ্রোথে ফুল না, যে অ্যাসেটটা আপনার বুঝতে পারছেন আমরা রেগুলার ওটা তো হচ্ছে আপনাদের বলছেন গ্রোথের বিভিন্ন স্টেজ, এটার সাথে এটা সম্পদের ওই অবস্থান, এটা তো সম্পদ বুঝতে পারছি। হ্যাঁ ওটাও আসলে রিলেটেবল, যে যখন হচ্ছে কি আপনার একটা বিজনেস প্রথমে কি হয় আস্তে আস্তে গ্রোথে যায়, গ্রোথে যাওয়ার পর অনেক দিন স্টেজ থাকে, তারপর আবার ডিক্লাইন করবে, তো ওই স্টেজটাকে বলা যায় ক্যাশ কাউ, যেটা তোমার বাড়ার সম্ভাবনা নেই, একটা স্টেবল অবস্থায় চলে যায়। এরপরে কি ক্যাশ ডিসকাউন্ট, আমরা ডিসকাউন্ট না নেই না, আর ওই ডিসকাউন্ট এই ডিসকাউন্ট সেই ডিসকাউন্টের মানে কি, যেটা আমরা দেখেন ট্যাগে যেটা লেখা থাকে তার চেয়ে কম প্রাইসে আমরা সেল করি, অর্থাৎ সঙ্গে সঙ্গে টাকা দিলে টাকার দাম কিছুটা কমিয়ে দেওয়া হয়। আচ্ছা এবার ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো কি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছেন না, ওখানে কি থাকে কত টাকা ইন হচ্ছে কত টাকা আউট, মানে ইনফ্লো আর আউটফ্লো, এটা দেখি আমরা। আর ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর, এটা আমরা করছি না, সিআরআর এসএলআর, সিআরআর কোনটা, যেখানে ব্যাংক হচ্ছে কি মানে কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকে যে পরিমাণ টাকা বা নগদ টাকা জমা রাখে, এটা কি সিআরআর, এই হার বাড়লে ব্যাংকের হাতে ঋণ দেওয়ার টাকা কমে যায়। আপনি যদি এটা রেট বাড়ায় দেন, ধরেন আমি রেট বাড়াই দিলাম, আপনার কমার্শিয়াল ব্যাংক আজকে ধরেন পকেটে 50 টাকা নিয়ে আসছে, আপনি রেট হচ্ছে কি ধরেন প্রতিদিন এসে আপনার 10 টাকা করে আপনি দেয়, ঠিক আছে, তাহলে আপনার হাতে কত টাকা থাকে 40 টাকা থাকে, কিন্তু আমি হঠাৎ করে আজকে এসে বললাম যে রুলস এবং পলিসি চেঞ্জ, আপনার 20 টাকা করে দিবেন আমার, তো আপনার যদি 20 টাকা 50 টাকা এনে 20 টাকা আমাকে দিয়ে দেন, আপনার হাতে থাকবে কত 30 টাকা, তো ওই 30 টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, ব্যবসার মূলধন কমে গেল না, তো আর ব্যাংকের ব্যবসা কি লোন দেওয়া, সেটাই বলছি যে যদি সিআরআর বেড়ে যায় তাহলে ঋণ দেওয়ার টাকা কমে যায়।
সার্টিফিকেট অফ ডিপোজিট। এটা মানে কি? ডিপিএস করার সময়, সরি, এপিআর করার সময় যেটা দেওয়া হয় ওটা হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট। এটা ব্যাংকে একটা নির্দিষ্ট সনদ যেখানে লেখা থাকে নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট সময় জমা রাখতে, সরি ডিপিএস যেটা দেওয়া হয়, বুঝছেন? সার্টিফিকেট অফ ডিপোজিট, আপনি যে প্রতি মাসে 500 টাকা করে জমা রাখতেছেন, এটা প্রমাণ কি? বুঝতে কাগজ থাকে না, সেটাকে বলা সার্টিফিকেট অফ ডিপোজিট। এরপর দেখেন চিট মানি। চিট মানি মানে কি? কম সুদে পাওয়া। এটা মনে রাখবেন, কেন্দ্রীয় ব্যাংক যখন সুদের হার অনেক কমিয়ে দেয় তখন ঋণ নেওয়া সস্তা হয়ে যায়, এটাকে বলা হয় চিট মানি। এটা সারা বছর থাকে না, পার্টিকুলার টাইমে এটা করে। কেন করে? তখন হয়তো ইনভেস্টমেন্ট বাড়ানোর সময় সরকারের হয়তো কি ইনভেস্ট বাড়ানোর জন্য করে, যাতে ইকোনমি আরো বুম করে বা গ্রোথ হয়। আচ্ছা, এবার চেক। চেক কে তখন বুঝবে নি। এরপর কি কোলাটেরাল সিকিউরিটি। হ্যাঁ, কোলাটেরাল সিকিউরিটি কেন ইম্পর্টেন্ট? ওই যে আমাদের যখন লোন ডিসবার্স করা হয় তার আগে কি আমাদের সিকিউরিটিগুলো চেক করতে হয়। এটা যখন ঠিকঠাক মতো চেক করা হয় না তখন কি হয়? এই বিষয়টা হয়। তো দেখেন, ঋণ নেওয়ার শর্ত হিসেবে ঋণ গ্রহীতাকে যে সম্পদ ব্যাংকের কাছে বন্ধক বা জমা রাখতে হয় সেটাকে বলা হয় হচ্ছে কোলাটেরাল সিকিউরিটি। ঋণ ফেরত না দিলে ব্যাংক এই কোলাটেরাল সিকিউরিটি বিক্রি করে তার টাকা নিতে পারে। এটাই কি? ব্যাংকের সেফটি। এটা রেখে মানে এটাকে হাতে রেখে ব্যাংক আপনাকে লোন দেয়। আর কমার্শিয়াল ব্যাংক কি তো জানেন, সমস্যা নাই। এবার কোর ব্যাংকিং বা সিডিএস। কোর ব্যাংকিং হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে একটা ব্যাংকের সব শাখা একে অন্যের সাথে নেটওয়ার্কে যুক্ত থাকে। কথা বুঝতে পারছেন? ব্র্যাক ব্যাংকের আপনি ধরেন কি বলবো, অ্যাকাউন্ট খুলছেন গুলশান ব্রাঞ্চ থেকে, টাকা তুলতেছেন বনানী ব্রাঞ্চ থেকে, তাই না? ওরা কি ইন্টারকানেক্টেড না? বা আপনার টাকা জমা রাখেন মিরপুর থেকে, মিরপুর আপনার বাসা, মিরপুরে আপনি টাকা ডিপোজিট করেন, অ্যাকাউন্ট খুলছেন গুলশান থেকে, বনানীতে এসে ইমার্জেন্সি পারপাস টাকা তুললেন। তিনটা ব্রাঞ্চ ওরা যদি একসাথে কানেক্টেড না থাকতো এটা পসিবল হতো? পসিবল হতো না। সো এটা ইন্টারকানেক্টেড এবং ব্যাংকগুলো যে ব্রাঞ্চের সাথে ইন্টারকানেক্টেড, এটাই হচ্ছে কি কোর ব্যাংকিং বা সিডিএস। তো সিডিএস এর সুবিধা হলো গ্রাহক যে কোনো শাখা থেকে নিজের টাকা তুলতে বা লেনদেন করতে পারে, যে শাখার হিসাব খুলেছে শুধু সেখানে যেতে হয় এরকমটা না। বুঝতে পারছেন কোর ব্যাংকিং কি? এরপরে ক্রেডিট, এটা বুঝবেন আপনারা। ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডে কি হয়? ক্রেডিট কার্ডে কি আপনার টাকা আপনাকে দেয়? এটা আপনাকে লোন দেয়। এটা ক্রেডিট কার্ড মানে আপনাকে লোন দেয়। বা ক্রেডিট কি আপনার হচ্ছে না ব্যাংকে হচ্ছে? ব্যাংকে। আপনাকে দিচ্ছে? ক্রেডিট কার্ড দিয়ে আপনি ব্যাংক থেকে টাকা ধার করা টাকায় নির্দিষ্ট সীমা পর্যন্ত খরচ করতে পারেন। এবং এটা কি আপনাকে আনলিমিটেড? আপনি ধরেন আপনি স্টুডেন্টদের কি ক্রেডিট কার্ড দেওয়া হয়? এটা কিভাবে দেওয়া হয় তাহলে? একজন যে জব করে তার জবের সে মোটামুটি যে টাকাটা স্যালারিটা রেগুলার তার অ্যাকাউন্টে ইন হয় সেই টাকা চিন্তা করে সেই টাকাতে লিমিট সেট করে ক্রেডিট কার্ড দেওয়া হয়। স্টুডেন্টদের দেওয়া হয় না। আপনি যদি পার্ট টাইম জব আপনি দিবেন, হ্যাঁ অ্যাপ্লিকেশন করে বাড়ায়। অ্যাপ্লিকেশন করে বাড়ায় হলে অ্যাপ্লিকেশনের কারণ যুক্ত হবে, তাই না? আপনি যদি বলেন যে আমি এক মাসের জন্য দিতে পারি, আবার সেটা আবার ব্যাক টু ব্যাক মানে আবার একটা নিয়ে আসবো, কয়েক মাসের জন্য নেগেটিভ ইনভেস করা যায়। আচ্ছা, তো এইটা কাজ কি? আগে কিনে পরে টাকা শোধ করে। ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক কি? ক্রেডিট রিস্কটা কি? আমরা তো এমপিএল করছি ক্রেডিট রিস্ক আছে, তাই না? ক্রেডিট রিস্কটা কি? আমাদের অনেকগুলো আমাদের ফাইন্যান্স অনেকগুলো রিস্ক করছিলেন। ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, কি আর বলতো একটা বিজনেস রিস্ক। হ্যাঁ, ফাইন্যান্স রিস্ক। আচ্ছা, তো ক্রেডিট রিস্ক হলো এই এমন একটা ঝুঁকি যখন হচ্ছে ঋণ গ্রহীতা আপনি টাকা ধার দিচ্ছেন এবং আপনার সেই বন্ধুটা টাকা ধার দিয়ে আপনাকে শোধ করতেছেন না। আপনি তখন কোন রিস্কে আছেন? ক্রেডিট রিস্কে আছেন। বুঝছেন? সহজ কথায় যাকে টাকা ধার দিলেন সে টাকাটা শোধ করলো না বা করবে না, এটা একটা ভয় থাকা। আচ্ছা, ক্রসিং দ্য চেক। দেখেন আমি তো বলছিলাম না ক্রস চেক থাকে। ক্রসিং দ্য চেক মানে কি? চেকের উপরে 2
চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট মূলত ব্যবসায়িক কাজ ব্যবহার করা হয় যেখানে ঘন ঘন টাকা জমা ও তোলা হয় এবং সাধারণত কোনো সুদ পাওয়া যায় না। তোলায় কোনো বাৎসরিক সীমা থাকে না বলে দৈনন্দিন ব্যবসায়িক লেনদেনের জন্য এটা সুবিধাজনক। ডেবিট, ডেবিট মানে বুঝবেন বা ডেবিট কার্ড কি? আপনার টাকা আপনাকে দেয়? মাথা থাকে ওটা থেকে দেখাচ্ছেন। ডেবিট কার্ড হচ্ছে আপনার টাকা আপনাকে দেয়। আপনার অ্যাকাউন্টে হ্যাঁ ডেবিট কার্ডের একটা অ্যাকাউন্টে রেখে হয়। তো আপনার অ্যাকাউন্টে যদি 500 টাকা থাকে আপনি কি 600 টাকা দিবেন? 500 টাকা দিবেন। ডেবিট কার্ড দিয়ে আপনি সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। ক্রেডিট কার্ডের মতো যে ধার না আপনি নিজের টাকা নিজে তুলতে পারবেন। আর ইনফ্লেশনের অপোজিট কি? তো ইনফ্লেশনে কি হয়? মুদ্রাস্ফীতি হয় আর ডিফ্লেশনে মুদ্রা সংকোচন হয়। তো ডিফ্লেশন মানে কি? জিনিসপত্রের দাম কি হয়? কমে না বাড়ে? ইনফ্লেশনে কি দাম বেড়ে যায় না? ডিফ্লেশনে দাম কমে এবং দাম কমলে তখন কি হয়? আপনার টাকার মান কি হয়? বাড়ে না কমে? টাকার দাম বাড়ে না কমে? টাকার দাম বাড়ে। টাকার মান বাড়লে তখন কি হয়? 1000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে একটা চকলেট কিনি। 1000 টাকা দিয়ে একটা টিকিয়া কিনি। দেরি না 5 চকলেট আর বুঝছেন? তো শুনতে ভালো লাগলেও ডিফ্লেশন আসলে অর্থনীতির জন্য ক্ষতিকারক কারণ তখন মানুষও ব্যবসা খরচ কমিয়ে দেয়। আচ্ছা ডিম্যাট অ্যাকাউন্ট আসলে ইন্ডিয়াতে বেশি আমাদের দেশে নাই। আমাদের দেশেও আছে বাট এটা ডিম্যাট অ্যাকাউন্ট বলা যায়। তো ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারের কাগজকে সার্টিফিকেটে না রেখে শেয়ারগুলোকে ডিজিটাল রূপে রাখা হয়। মানে বুঝতে পারছেন? শেয়ার সার্টিফিকেট, শেয়ার মানে কি? ব্যাংকের কথা। শেয়ার মার্কেটে আগে হচ্ছে মানুষজন দেখতে যে কাগজ কলম নিয়ে বসে থাকতে, এখন জিনিসটা ডিজিটাল মোবাইলে বসে অ্যাক্সেস করা যায়। সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট বা ডিও অ্যাকাউন্ট বলে। ব্যাংক যেভাবে টাকা হিসাব রাখে ঠিক সেভাবেই এই অ্যাকাউন্টে শেয়ার ডিজিটাল রূপে নিরাপদ রূপে জমা থাকে। ডেরিভেটিভ, এটা আপনারা এখন ফাইন্যান্সে পড়ছেন ডেরিভেটিভ, সেটা বাদ রাখবেন। ডিসঅনার অফ চেক, ডেরিভেটিভ হচ্ছে ফাইন্যান্সের একটা মানে পড়া, শেয়ার বন্ড রিলেটেড পড়া, এটা আপনার দরকার নেই। এরপর কি ডিসঅনার অফ চেক মানে কি? ডিসঅনার টাকাটা দিতে গেছেন আপনাকে অনার করা হয়নি, ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা বলা হয় ডিসঅনার অফ চেক বা চেক বাউন্স করা হয়। ঠিক আছে? তো চেক প্রত্যাখ্যান মানে ব্যাংক কোনো চেকের টাকা না দিয়ে একটা কারণ বলে দিবে এবং আপনাকে মেমো সহ টাকা ফেরত পাঠিয়ে দেবে, সেটাকে বলা হচ্ছে ডিসঅনার অফ চেক। এটা কারণ হতে পারে স্বাক্ষর না মেলা বা আরো সমস্যা থাকতে পারে, ডেট ইস্যু থাকতে পারে, ডেট ক্রস হয়ে গেছে। একটা চেকে সাইন করা কতদিন পর্যন্ত? চেকটা 6 মাস। আর ডাইভারসিফিকেশন মানে বুঝছেন? ওই যে আমরা বলতাম না, আমরা কোর্সে কিনা ফাইন্যান্সে যে কি সব ডিম এক বাস্কেটে না রাখা, ডাইভারসিফাই করে রাখা। যদি আপনার হাতে একটা বাস্কেটে সব ডিম থাকে এবং সেটা পড়ে যায়, পুরো সব ডিমই কি ভেঙে গেল। তো ওই ডিমগুলো যদি আপনি বিভিন্ন ঝুড়িতে রাখতেন তাহলে কি হতো? আপনি কি এত ক্ষতির সম্মুখীন হইতেন? একসাথে সব ডিম ভেঙে দিলে আপনার তো সবই শেষ। সেটাই বলা ডাইভারসিফাই মানে হচ্ছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রাখা। ডাইভারসিফিকেশন হলো এমন একটা জায়গায় মানে একটা জায়গায় সব টাকা না রেখে বিভিন্ন জায়গায় বিনিয়োগ ছড়িয়ে দেওয়ার কৌশল, যাতে কি হয় আপনার মেইন এটা কিসের মেথড? রিস্ক কমানোর মেথড। ঠিক আছে? এরপরে ই ব্যাংকিং থেকে কি ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে যখন আর্থিক লেনদেন করা হয়, যেমন কি আমরা পড়ছিলাম না আরটিজিএস, এনপিএসবি, বিএফটিএন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো সবই হচ্ছে কি ই ব্যাংকিং এর মধ্যে পড়ে। ইএফটি মানে কি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইএফটির মাধ্যমে এটিএম, ওয়্যার ট্রান্সফার ও কম্পিউটার ব্যবহার করে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা সরানো হয়। একই ব্যাংকের ভিতর বা ভিন্ন ব্যাংকের মধ্যেও এই টাকাটা পাঠানো যায়। আমাদের যে মোবাইল অ্যাপ আছে, প্রত্যেকটা ব্যাংকের জন্য মোটামুটি প্রত্যেকটা ব্যাংকে আছে এখন মোবাইল অ্যাপ আছে, ওখানে কি আমরা ইলেকট্রনিক মোবাইলের নেট ইউজ করে কি করতে পারি? টাকা ফান্ড ট্রান্সফার করতে পারি, বিভিন্ন জায়গায় বিল পে করতে পারি। সেটাই হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আচ্ছা ফিয়াট মানে আমরা কিন্তু চিপ মানি করছিলাম, তাই না? চিপ মানি কি ছিল? কি হলো? আচ্ছা কাটতে কিভাবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন চিপ
সুদে পাওয়া ঋণ। তাহলে আপনি লাভে আসছেন না, সস্তা একটা জিনিস কিনতে পারলেন আপনি লাভে আসছেন না, সেটাই বলা হচ্ছে চিট মানি। আর ফিয়াট মানি কি? লিখে রাখুন, শর্টকাটে একটা লিখে রাখুন, নাহলে পরে ভুলে যাবেন। এটা তো আপনাদের মনে রাখার জন্য দেওয়া হবে, এখন যদি সেটাও না মনে রাখলে ভালো হবে। ফিয়াট মানি হচ্ছে এমন একটা মুদ্রা যেটাকে সরকার আইন করে টাকা বলে স্বীকৃতি দিয়েছে, অথচ এর নিজস্ব কোনো প্রকৃত মূল্য নেই। মানে কি? একটা কাগজকে আমরা টাকা বলে সরকার স্বীকৃতি দিতে বলে যেটাকে মানি হিসেবে ইউজ করতেছি না, বাট ওই কাগজটার দাম কি আসলে অত? মানি কার্ডটাই তো আমরা শুধুমাত্র কাগজের ক্ষেত্রে use করি। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে কাগজটা 1000 টাকার নোট, এমনি যদি চিন্তা করেন ওর রিয়েল প্রাইস কত, আটা না? কিন্তু এটা কাগজ, কতটুকু একটা অংশ কাগজ, তার মধ্যে হয়তো বিভিন্ন সিল দেওয়া আছে। যেটা বলা হচ্ছে যে আমরা যে টাকা ব্যবহার করি সেটার মূল্য মেইনলি সরকার থেকে গ্যারান্টি করে, যা গ্যারান্টি করে দেয় ওটাই মানুষের কি বিশ্বাস হয়ে দাঁড়ায়, ওটা 1000 টাকার নোট। বুঝছেন? এই বিশ্বাস এমন বিশ্বাস হয়ে যায় যেন 4 টাকাকেও রিয়েল টাকা বলে। আচ্ছা, যাই হোক, ফাইন্যান্স কি এটা বলা যাবে না এখন। ফিসকাল ডেফিসিট, আর্থিক ঘাটতি। ফিসকাল ডেফিসিট মানে কি? সরকারের যখন বাজেটে যে ডেফিসিটটা হয়, আমাদের বাজেট কি জানেন? সবসময় আমরা কি ঘাটতি বাজেটে বিশ্বাসী। আমাদের সরকার যে প্ল্যানগুলো করে, প্ল্যান প্রোগ্রাম করে, তা আমাদের কখনোই আমাদের সরকারের যে রেভিনিউ, সরকার রেভিনিউ হয় কিভাবে? ট্যাক্স, ভ্যাট বা এই যে ফাইন করে, এগুলো থেকে রেভিনিউ হয়। সরকারের যে আয় তার থেকে তার ব্যয়ের চিন্তা বেশি। যেমন আপনারা যদি প্রিন্ট করেন যে আমি আজকে পড়তে বসে এটা করবো, দেখবেন আপনার সক্ষমতা থেকে আপনি বেশি প্রিন্ট করে বসছেন। বুঝছেন? তো সরকারও সেম, যখন প্ল্যানিং করে তখন সবসময় কি হয়? ডেফিসিট থাকে, আপনার ঘাটতি বাজেট থাকে, এটাই বলছি না। ফিসকাল পলিসি কে নিয়ন্ত্রণ করে? গভর্নমেন্ট নাকি গভর্নর? ফিসকাল পলিসি হচ্ছে গভর্নমেন্ট। এই যে ফিসকাল পলিসি হচ্ছে অর্থনীতিকে প্রভাবিত ইমপ্যাক্ট ফেলে। সরকারের যেই ইনিশিয়েটিভ, সরকার যে পলিসি ডিসাইড করে, এটা কিসের জন্য হয়? ট্যাক্স, ভ্যাট কতটুকু বাড়বে কমবে, এটা হচ্ছে কি ফিসকাল পলিসি। আর ফিক্সড ডিপোজিট কি? এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে টাকা রাখেন। আর হেজিং তো লাগবে আপনাদের ফাইন্যান্সে। হট মানি কি বলেন? হট মানি কি? মানে হচ্ছে এমন যদি এটা হচ্ছে ব্যবসা বা লাভের উপর ভিত্তি করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। হট মানি মানে হচ্ছে মোটামুটি ধরেন লিকুইড টাকাই থাকে আপনার কাছে, যেদিকে লাভ বেশি সেদিকে দৌড় দেয়, বুঝছেন? সো হট মানি এটি। ফিয়াট মানি কি? নরমাল মানি যেটা সেটা ফিয়াট মানি, যেটা আমরা ট্রাস্টের উপর যে মানিটা মানে ট্রাস্টের উপর যেটা চলে আর কি, সেটা হচ্ছে কি ফিয়াট মানি। ওর প্রকৃত মূল্য এটা না, মানে কাগজটার প্রকৃত মূল্য 1000 টাকা না। কথা বুঝছেন? জাস্ট ওইরকম একটা কাগজই, ওই যে ম্যাটেরিয়ালটা তৈরি হয়েছে ম্যাটেরিয়ালটা আলাদা রেখে ওটাকে বলবেন না 1000 টাকা, কিন্তু ওটাকে স্বীকৃতি দেওয়া আছে বলে ওটা বলবেন আপনি 1000 টাকা। এটা হচ্ছে ফিয়াট মানি। আর কি বললাম? চিট মানি কি? যখন আপনি সস্তায় ঋণ নিতে পারতেছেন। আর হট মানি কি? যখন আপনার ব্যবসায়িক লাভ বুঝে আপনি দ্রুত ইনভেস্ট করতে পারেন, সেই মানিটা। এরপরে আইডেন্টিফিকেশন, এটা লাগবে না আপনাদের। এরপরে আইডল মানি কি? অলস টাকা, যেটা আপনি ট্রাকে রেখে দিচ্ছেন, যার কোনো ইনভেস্টমেন্টে কোনো পারপাস নেই। তো আইডল মানি হচ্ছে এমন একটা টাকা যেটা বিনিয়োগ করা হয়নি, এর কোনো সুদও নাই, কোনো আয়ও নেই। বুঝতে পারছেন? যে টাকাটা আপনি সেভিংস করে ব্যাংকে না রেখে বা ইনভেস্ট না করে নিজের কাছে নিজের মানিটাকে রেখে দিয়ে দীর্ঘদিন, সেটাই। তো ঘরে বা অ্যাকাউন্টে এমনি করে থাকা, কাজে না লাগা মানিটাকে বলা হয় আইডল মানি। ইনফ্লেশন কি? ইনফ্লেশন কি এটা জানেন না, বলা যাবে না, না পারলে আপনাদের ব্যর্থতা। এরপরে কি আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, এটা কি বলেন তো? এটা হচ্ছে টাইম পিরিয়ড। হ্যাঁ বলেন, টাইম পিরিয়ড। যেটা কোম্পানিটা শেয়ারগুলো হচ্ছে বাজারে হচ্ছে ছাড়ে কত টাকা। প্রথমবারের মতো যখন বাজারে একটা শেয়ার ছাড়া হয়, এটা বলে আইপিও। তো আইপিও হলো সেই সময় যখন একটা কোম্পানি প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে নিজের শেয়ার বিক্রির প্রস্তাব দেয়, বুঝছেন? এরপর এই যে কোন মার্কেটে হয়, সেল হয়? শেয়ার মার্কেট। প্রাইমারি মার্কেট না সেকেন্ডারি মার্কেট? প্রাইমারি মার্কেট। প্রথমবার আইপিও ইস্যু করার পরবর্তীতে যদি নির্দিষ্ট সময়টা ক্রস হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি সেই শেয়ারটা কোথায় যায়? সেকেন্ডারি মার্কেটে। এরপর কি ইনসলভেন্সি মানে কি? যখন হচ্ছে মানে আপনার অবস্থা খুব খারাপ, আপনার মানে কার? ব্যাংকের অবস্থা খুব খারাপ,
ক্লাসে প্রিন্সিপাল করা যাবে না, কি বলছেন? আচ্ছা, ইনসলভেন্সি হলো এমন একটি আর্থিক দুরবস্থা যেখানে কোনো ব্যক্তি বা ব্যবসা তার দেনা পরিশোধ করতে পারে না। এরপরে কি আইআরআর, আমরা ফাইন্যান্সে পড়ছেন না এনপিভি আইআরআর, এটা আর বললাম না। কিওস্ক ব্যাংকিং মানে কি? কিওস্ক ব্যাংকিং মানে কি? আমাদের দেশে কি এজেন্ট ব্যাংকিং এর উদাহরণ হতে পারে? কি কিওস্ক ব্যাংকিং? আমাদের না, এজেন্ট ব্যাংকিং তো ব্যাংকিং মোটামুটি ভূমিয়ে সবই হবে। আমাদের দেশে মনে হয় এটা হ্যাঁ, কিওস্ক ব্যাংকিং হচ্ছে এমন একটা ছোট কেবিন বা বুথ থেকে ব্যাংকিং সেবা দেওয়া যেখানে কোনো খাবার বা প্রতীকের মতো অন্য জিনিসও বিক্রি হয়। মানে হচ্ছে যেমন ধরেন কি মনোহারীর দোকানে বিকাশ নগদ আছে না, ওই জিনিসটা যদি ব্যাংকিংও আসে তখন ওটাকে বলবো কি কিওস্ক ব্যাংকিং। কথা বুঝছেন? দেখবেন যে এক দোকানে চকলেট বিক্রি করতেছে, তারপর কি বিকাশে রিচার্জ করা যায়, বিকাশ টাকা সেন্ড মানি করা যায়। তো ওই যে সিস্টেমটা ওটা কি কিওস্ক সিস্টেম। তো মূল ব্যাংকের শাখা থেকে দূরে সাধারণ মানুষের কাছে ছোট পরিসরে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এটি ব্যবহার করা হয়। এরপরে লিজ মানে কি? লিজ মানে কি বলেন? লিজ মানে হচ্ছে যে কোনো একটা সম্পত্তি আমরা কি করতে পারি, যে মর্গেজ। মর্গেজ কি? মর্গেজ কি ছিল? বন্ধক। আর লিজ কি? ভাড়া। লিজ মানে হচ্ছে ভাড়া। আপনারা যে বাড়ি ভাড়া থাকেন না, এটা কিন্তু লিজ কাইন্ড অফ। তো লিজ হচ্ছে একটা আইনি চুক্তি যেখানে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়ার বিনিময়ে কোনো বিল্ডিং বা জমি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। আপনারা ব্যবহার করতেছেন বাগানে যে আমাদের ইউনিভার্সিটি, এই বিল্ডিংটা কি ভাড়া চলতেছে না, এটা কি লিজে চলতেছে, বুঝছেন? অর্থাৎ জিনিসটার মালিকানা না হয়েও ভাড়া দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা ব্যবহার করা। একটা আছে কি আপনারা ধরেন প্রতি মাস যায়, এক মাসে ভাড়া দিতে হয় না, আপনি 10 দিন থাকেন 5 দিন থাকেন, কি ভাড়া কিন্তু 1 মাসে দিতে হবে, তাই না? তো ওইটা কি একটা নির্দিষ্ট সময় আপনাদের কমিটমেন্ট না? এটা এরকম না যে আপনি যে কদিন গেলাম সে কদিন। রেস্টুরেন্টে যদি আপনি একটা রেস্টুরেন্ট, কমন রেস্টুরেন্ট, আপনি প্রতিদিন খাইতে যান, তো 20 দিন গেলে 20 দিনের বিল দিবেন, ওখানে 30 দিনের বিল দেন না। কিন্তু লিজ মানে হচ্ছে এমন একটা কমিটমেন্ট যেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ভাড়া বা ভাড়া দেওয়া হয়। আচ্ছা, এটার মধ্যে লাস্ট টপিক আজকে লেটার অফ ক্রেডিট, এলসি। এটা কি বলেন তো? ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে একটা ব্যাংক যেটা নিশ্চয় করে। এটা হচ্ছে একটা ব্যাংক একটা সিকিউরিটি দেয়। এক্স্যাক্টলি। কাকে দেয়? এটা হচ্ছে ক্রেতাকে, বিক্রেতাকে। শুধু বিক্রেতাকে? বিক্রেতাকে দুই পক্ষকেই দিতে হয় এবং দুই দেশ থেকেই এলসি দিতে হয়। কথা বুঝছেন? খালি এক দেশ থেকে খুললে হয় না। একজনকে কি এক ব্যাংক নিশ্চয়তা দেয় যে ও টাইমলি টাকা শোধ করবে, যদি টাকা শোধ না করে আমি দিব। আর একটা ব্যাংক কি কমিটমেন্ট দেয় যে প্রোডাক্টটা ঠিক টাইমে দেওয়া হবে। এই দেখেন, লেটার অফ ক্রেডিট হলো একটা ব্যাংকের ইস্যু করা চিঠি যেটা আরেকটা ব্যাংকে নির্দিষ্ট শর্তে নির্দিষ্ট ব্যক্তিকে টাকা দেওয়ার গ্যারান্টি দেয়। আন্তর্জাতিক ব্যবসায় এটা খুব ইম্পর্টেন্ট। ক্রেতা বিক্রেতা একে অন্যকে না চিনলেও ব্যাংকে গ্যারান্টি মানে লেনদেন দেয়। তো এ পর্যন্ত কটা হলো বলেন তো? পিডিএফ এর কত নম্বর পেজ পড়তে গেছি আমরা? 64। আচ্ছা, তাহলে 64 পর্যন্ত দেখে এসে আপনারা নেক্সট ক্লাসে প্রথম 10 মিনিট আপনাদের পড়া করবো, তারপরে নেক্সট বাকিগুলো দেখবো আর কি। ঠিক আছে।